ইসরায়েল এবং আমেরিকা দুইজনকেই কিন্তু একটু দম ফেলার সুযোগ দিয়েছে, অর্থাৎ তাদের তাদের স্টক পাইল আবার হয়তো বা নতুন করে রিক্রিয়েট করার জন্য। সুতরাং এখানে আমেরিকা এবং ইসরায়েলের আসলে যুদ্ধবিরতিটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তেলের যে ভাণ্ড সেটা ধ্বংস হয়েছে, অস্ত্রের ভাণ্ড ধ্বংস হয়েছে, মিসাইলের ভাণ্ড ধ্বংস করেছে, পুরো ক্রেন সিস্টেম ধ্বংস করেছে, এয়ারপোর্ট ধ্বংস করেছে। আমেরিকার বেজেস আর ভেরি ইনসিকিউর, এবং সেই সাথে সারা বিশ্বের যে আবেগ এখন ইরানের সাথে। অপারেশন এপিক ফিউরি যেটা শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি এবছরই, সেখান থেকে এটা যুদ্ধবিরতিটা এসেছে 9ই এপ্রিল। 9ই এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে আমরা বিভিন্ন রকম ছলচাতুরি দেখেছি, এবং এই যুদ্ধবিরতির যে মূল কারণ ছিল সেটা হচ্ছে যে তারা একটা শান্তি চুক্তি খুঁজে বের করার চেষ্টা করছে। এবং ট্রাম্প প্রথম থেকেই তার, যদি আপনারা কেউ খেয়াল করে থাকেন, সেই 28শে ফেব্রুয়ারির পরে 2-3 দিন পর থেকেই আমি 7ই এপ্রিল পর্যন্ত সবসময় সে বলে এসেছে যে ইরানকে মোটামুটি ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের রেজিম টপ লিডার্সদেরকে হত্যা করা হয়েছে, যেটা সত্য। মিলিটারি অবজেক্টিভ তারা অ্যাচিভ করেছে, অর্থাৎ 13,000-এর মতো মিলিটারি অবজেক্টিভ তারা বা মিলিটারি টার্গেট তারা নিউট্রালাইজ করেছে। এবং তারা, এটার উদ্দেশ্য ছিল যে প্রথম কথা হলো ইরানকে ডিনিউক্লিয়ারাইজেশন করা, সেকেন্ড হচ্ছে রেজিম চেঞ্জ করা, থার্ড হচ্ছে যে তাদের মিসাইল ক্যাপাবিলিটি কমানো, এবং একই সাথে এই যুদ্ধের যে উদ্দেশ্য ছিল যে এক্সিস অফ রেজিস্ট্যান্সকে দুর্বল করা, সেটার ব্যাপারে। তো আমি যদি এগুলি ধরি, আমার কাছে 7ই এপ্রিলের পরে যখন আমরা হিসাব নিকাশ নিয়ে বসেছি, তখন এটা আমার কথা না, এটা ইউএস যে যারা নিউট্রাল, যারা যে সমস্ত সোর্স আছে তারা বলেছে যে ইরানের যে মিসাইল ক্যাপাবিলিটি, এটা প্রায় 60% তাদের স্টক রয়েছে, 40% ড্রোন রয়ে গেছে তাদের। তাদের যে ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম অ্যাবাউট 400 কিলো, সেটা এখনও ইনট্যাক্ট আছে। এবং মিলিটারি টার্গেট তারা ধ্বংস করেছে, এবং তারা যে ক্লেম করছে যে তাদের নেভি নেই, তাদের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি নাই বা যুদ্ধবিমান নাই। ইরানের যুদ্ধবিমান প্রথম থেকেই তারা জানে যে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে একত্রিত যে আকাশ যে ক্ষমতা অথবা বিমান ক্ষমতা, সেটার সাথে তারা পেরে উঠবে না। সুতরাং তারা এই ফ্যাক্টরটাই আগেই এটা ধরে নিয়েই তারা যুদ্ধে নেমেছে। তারা যে তাদের নেভি অনেক দুর্বল হবে, এবং যুক্তরাষ্ট্র না শুধু, আমি বলবো সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেভি, সুতরাং তার সঙ্গে পেরে উঠবেন এটা তারা জানে। এবং তারা এটার জন্য তারা কিভাবে এই ধরনের নেভির সাথে যুদ্ধ করতে হবে সেই প্রস্তুতি কিন্তু তারা প্রায় 40 বছর ধরে নিয়েছে, বিশেষ করে 2003 সালের পর থেকে। এরপরে ইরান তাদের টেরেইনকে ব্যবহার করে বা তাদের ভূমিকে ব্যবহার করে, তাদের যে ন্যাশনাল সলিডারিটি বা জাতীয় যে ঐক্য, এটাকে ধরে রেখে তারা পুরো যুদ্ধটা চালিয়েছে। এবং আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই পুরো প্রায় 48 দিন পরে কিন্তু তাদের সাহস হয়নি যে তারা কোনো মানে ট্রুপস অন দ্য গ্রাউন্ড, যেটা বুটস অন দ্য গ্রাউন্ড যে ভাষায় তারা বলছে, তারা সেটা করতে সাহস পায়। এবং একটা অ্যাটেম্প নিয়েছিল, এবং সেই অ্যাটেম্পটে তারা একটা F-15 হারিয়েছে, একটা A-10 হারিয়েছে, 2টো হেলিকপ্টার হারিয়েছে, এবং একটা C-130 হারিয়েছে। তো এই C-135 হারিয়েছে। এছাড়াও যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমি যদি তুলনা করি, আমি মনে করি যে ইরান, যাতে এটাকে বলে ট্রেড অফ, যদি বলি আমি ট্রেড অফে, আমি ইরানের দিকে আমি এটার পাল্লা ভারী রাখছি, কারণ তাদের হারানোর কিছু ছিল না। সুতরাং যা তার হারিয়েছে একমাত্র, আমি বলবো যে একটি সাধারণ মানুষ, যুদ্ধের প্রথম দিনই 168 জন শিশু সন্তান তারা হত্যা করেছে, এবং এটা করেই পুরো বিশ্বের যে আবেগ, এটা কিন্তু ইরানের পক্ষে চলে গেছে। তো আমি বলবো যে ওই এপিক ফিউরির যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভ ট্রাম্প তৃপ্তির ঢেকুর তুলতে পারে, কিন্তু আমি মনে করি যে নিউট্রাল দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে সেই ইরানকে ঠিক সেইভাবে তারা ডিক্যাপিটেট করতে পারেনি। এখন আসি আমি তার ইরানের যে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের যে বাকি যে অংশগুলি, অর্থাৎ ফরওয়ার্ড ডিফেন্স যেটা তারা বলে আর কি, সেটা হচ্ছে যে হিজবুল্লাহকে, হামাসকে, এবং যে শিয়া মিলিশিয়া গ্রুপ আছে এবং হুতি, তাদেরকে কাজে লাগানো।
হামাসকে তো অনেক আগেই নিউট্রালাইজ করা হয়েছে বলা হচ্ছে। হামাসের মানে গাজাকে ধ্বংস করা হয়েছে, কিন্তু হামাস নিউট্রালাইজ হয় নাই। আর হিজবুল্লাহর যে একটা তাদের ভিতরে যে একটা যে টেনশন ছিল, সেই এই পুরো যুদ্ধটাকে কাজে লাগিয়ে ইসরায়েলের উদ্দেশ্য ছিল লেবাননের কিছু অংশ দখল করে নিয়ে তাদের যে বাফার জোনটা ক্রিয়েট করা, যেন তাদের মেইনল্যান্ডে কোনো থ্রেট না আসে। তো সেই কাজ তারা করেছে ঠিকই, কিন্তু এর ফলে কি হয়েছে, তারা কিছু বিল্ডিং ধ্বংস করেছে, যেটাকে তারা বলে দাহিয়া ডক্ট্রিন। সে দাহিয়া ডক্ট্রিন দিয়ে তারা লেবাননের চতুর্দিক বা সাউথ সাইডটা ধ্বংস করে দিয়েছে, কিন্তু হিজবুল্লাহকে কিন্তু তারা নিউট্রালাইজ করতে পারে নাই। কারণ লেবাননের মানুষ এখনও তাদের প্রতিরক্ষার জন্য বা আত্মরক্ষার জন্য তারা হিজবুল্লাহকে বেশি প্রেফার করে। এমনকি আমি বলবো যে যদিও লেবাননের উপর একটা চাপ সৃষ্টি করেছে ইসরায়েল যে তারা যেন হিজবুল্লাহকে নিউট্রালাইজ করে, এবং আমার মনে হয় না যে সেটা করা সম্ভব। কারণ হিজবুল্লাহ ঠিক প্রথমে আঘাত পেয়ে পিছনে ফিরে গেলেও এখন কিন্তু হিজবুল্লাহ ইসরায়েলকে প্রতিদিনই মানে চরম ধ্বংসের মুখে ফেলেছে। এমনকি তারা এই মুহূর্তে যে লেবাননে যে প্রায় লেবাননে শুধু না, পুরো ইসরায়েলের 1,20,000 সৈনিক বা তাদের যে পুরো আর্মি কিন্তু একটা বিরাট লজিস্টিক ক্রাইসিসে আছে। এটার মেইন কারণ হচ্ছে যে ইসরায়েলের যে আমি লজিস্টিক চেইন যেটা বলি আর কি, আমরা এই লজিস্টিক চেইনটা কিন্তু কমপ্লিটলি ধ্বংস করে ফেলেছে আমাদের মানে ইরানিয়ান ফোর্স। এবং এইটা করেছে তারা হাইফা, অ্যাশডড, যে পোর্টগুলি ছিল, এই পোর্টগুলি আসলে ব্যবহার করা হতো মিলিটারি লজিস্টিক বিল্ড আপ করার জন্য। এবং শুধুমাত্র স্টক পাইল নষ্ট করে নাই, তারা রোড হেড, রেল হেড, যেটা রোড হেড রেল হেড বলতে যেটা বুঝিস, যেখান থেকে মানে লজিস্টিক চেইনটা স্টার্ট করে টুয়ার্ডস ফরওয়ার্ড, সামনের দিকে, অর্থাৎ যেখানে সৈনিক আছে সেই। তো তেলের যে ভাণ্ড সেটা ধ্বংস হয়েছে, অস্ত্রের ভাণ্ড ধ্বংস হয়েছে, মিসাইলের ভাণ্ড ধ্বংস করেছে, পুরো ক্রেন সিস্টেম ধ্বংস করেছে, এয়ারপোর্ট ধ্বংস করেছে। সুতরাং তাদের কোনো আর আমি বলবো যে কোনো অল্টারনেটিভ নাই এটাকে নতুন করে রিবিল্ড করা। এখন এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে ইসরায়েলের নর্মাল কারেন্ট রেটে যখন অপারেশন চলে, তখন ইসরায়েলের মিলিটারি হলো 4 লক্ষ ব্যারেল পার ডে, আপনার 4 লক্ষ ব্যারেল পার ডে তার কনজামশন, যেটা সে এখন বলা হচ্ছে 2 থেকে 3 দিনের মাত্র ফুয়েল কনজামশন, ফুয়েলের স্টক আছে তারা। এই জায়গায় থেকে ইসরায়েল কখনোই এই যে সিজফায়ারের কারণে, এই সিজফায়ারটা কিন্তু আসলে ইসরায়েল এবং আমেরিকা দুইজনকেই কিন্তু একটু দম ফেলার সুযোগ দিয়েছে, অর্থাৎ তাদের স্টক পাইল আবার হয়তো বা নতুন করে রিক্রিয়েট করার জন্য। সুতরাং এখানে আমেরিকা এবং ইসরায়েলের আসলে যুদ্ধবিরতিটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সো এই জন্যই তারা এখন বলছে যে এপিক ফিউরি সফল হয়েছে। 2 নম্বর হচ্ছে তারা তারা বিশ্বের কাছে হিরো হওয়ার জন্য যে চেষ্টা করা, সেটা হচ্ছে যে তারা হরমুজ প্রণালী খুলে দেওয়ার চেষ্টা করেছিল, এবং যেটার জন্য তার প্রজেক্ট ফ্রিডম শুরু করেছে। এবং প্রজেক্ট ফ্রিডমের প্রথম দিনে যে ধাক্কাটা খেয়েছে, সেই ধাক্কাটা তারা সামলাচ্ছে। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো, ইউএসএ হয়তো বা তার মিলিটারিলি টার্গেটেড না, কিন্তু কোলাটারাল ড্যামেজ হিসেবে ইউএইর যে ক্ষতি হচ্ছে, এইটা আর মিডল ইস্ট আর বিয়ার করতে পারছে না। এবং যে কারণেই আমার মনে হয়েছে যে এই পুরো অপারেশন এপিক ফ্রিডমটাও তারা সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। কিন্তু অজুহাত দিচ্ছে যে পাকিস্তানের প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর রিকোয়েস্টে তারা এই কথাটা ট্রাম্প খুব ভালো সেল করে, বাট সারা বিশ্ব জানে যে এটা পুরোপুরি মিথ্যা। কিন্তু যে দ্বিপাক্ষিক চুক্তি হবার কথা, সেখান থেকে তাহলে কি সরে আসলো একদম? এখন আমার মনে হয় কি, ইউরেনিয়ামের কি হবে এখন আমার কাছে যা মনে হচ্ছে যে ইরান কমপ্লিট কন্ট্রোল অন হরমুজ ইরানের, এবং ইরানের টার্মে হরমুজ খুলবে। কিন্তু এই যে আপনার এই যে ফ্রিডম প্রজেক্ট তো কমপ্লিটলি, মানে এটা তো প্রত্যেকটা মিডিয়া বলছে যে ফ্রিডম হ্যাজ ব্যাকফায়ার্ড টার্ম। কিন্তু তারা আজকে যদিও বলেছে যে প্রজেক্ট ফ্রিডম সাসপেন্ডেড আছে, তবে আলোচনার মাধ্যমে এটাকে সলভ করে। সো আলোচনাটা কি? আলোচনাটা হবে ইন ফেভার অফ ইরানের টার্মস, এই কন্ডিশন। এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেটা হলো, মিডল ইস্টে আগে ইরান একটা হেজি থ্রেট ছিল, অথবা একটা কাল্পনিক থ্রেট ছিল। এখন কিন্তু ইরানকে তারা ধ্বংস করতে যে তারা কিন্তু ইরানকে নিজেদের ইনফ্লুয়েন্স কমে ইরানকে একটা শক্তি হিসেবে ওখানে আবির্ভূত হয়েছে।
এবং এটা এখন মিডল ইস্টকে মানতে হবে, এবং যার কারণে দেখেন আপনি যে সৌদি আরব কিন্তু একটা খুবই হার্ড লাইনে গেছে এখন। তারা এর আগে আব্রাহাম অ্যাকর্ডের ব্যাপারে সৌদি আরব একটু সময় নিচ্ছিল, যে তারা চাচ্ছিল যে ইসরায়েলের সাথে সম্পর্কটা আস্তে আস্তে নর্মালাইজ করা যায় কিনা, কিন্তু গাজা হত্যাকাণ্ডের পরে সৌদি আরবের পলিটিক্যাল কস্ট এত বেশি, বিশেষ করে রাজতন্ত্রের জন্য তারা কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডকে এগিয়ে নিয়ে যেতে আর পারছে না। আর সেকেন্ড হচ্ছে তারা যে প্রিকন্ডিশনটা দিয়েছে, যেটা ইসরায়েল কখনোই মানতে চায় না, সেটা হলো সৌদি আরব এখন একটা প্যালেস্টাইন নামে একটা রাষ্ট্রের আবির্ভূত না হওয়া পর্যন্ত তাদের, আমার মনে হয় না সৌদি আরবকে আর তারা, আমি বলবো তাদের কনভিন্স করতে পারবে আব্রাহাম অ্যাকর্ড। আর একই সাথে সৌদি আরব যেন আর ভবিষ্যতে যেন আর কোলাটারাল ড্যামেজের সম্মুখীন না হয়, এই জন্য তারা কিন্তু আন্ডারহ্যান্ড যে তাদের ডিপ্লোমেসি উইথ ইরান দে হ্যাভ স্টার্টেড, এবং তারা মনে করে যে ইরানের সাথে কোএক্সিস্টেন্স ইজ পসিবল। তবে সৌদি আরব চেষ্টা করবে যে তারা তাদের নিজের ইনফ্লুয়েন্সের জন্য তারা অন্য আপনার মিলিটারি অ্যালায়েন্স, যেটা অলরেডি শুরু হয়েছে, একটা হলো পাকিস্তান টার্কির সঙ্গে তারা একটা অ্যালায়েন্স ডেভেলপ করেছে, এবং এর মাধ্যমে তারা তাদের নিজস্ব সিকিউরিটি সাসপেন্ড সেটা তো একদম পুরো, হ্যাঁ, তারা বন্ধ করে দিয়েছে, বিকজ এপিক ফিউরির আর তারা বলছে যে মিলিটারি অবজেক্টিভ আর্ন মানে অলরেডি অ্যাচিভ। আর শুধুমাত্র হরমুজ প্রণালীর উপরে এখনো পর্যন্ত তারা চেষ্টা করছে এটাকে দখল নেবার জন্য, যেটাকে নাম দিয়েছে তারা এখন প্রজেক্ট ফ্রিডম। প্রজেক্ট ফ্রিডমের আন্ডারে হলো আপনার এসকর্ট করতে চাচ্ছে, সাসপেন্ড করা আছে, এটা যে কোনো মুহূর্তে হয়তো রিজিউম করবে, বাট ইট উইল ডিপেন্ড অন দ্য ডিসকাশন। ব্যাপারটা হলো যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট of all this happening? Achievement is, আমি মনে করি on the Iranian side huge achievement, তারা নিজেদেরকে একটা, আর আমেরিকান অ্যাচিভমেন্ট আমি বলবো অ্যাবসলিউটলি, আমেরিকা এখন বলবো যে আমি মিলিটারিলি এবং ডিপ্লোম্যাটিক্যালি মানে তারা হিউজ, আমি আপনার লস হয়েছে তাদের, তারা হয়তো বা কিছু মিলিটারি টার্গেট ধ্বংস করতে পেরেছে, কিছু ইনস্টলেশন ধ্বংস করেছে, বা কিছু ফ্যাসিলিটিস ধ্বংস করেছে, এর বাইরে আমি মনে করি না যে আর কোনো কিছু তারা পেয়েছে। এই সাথে ইসরায়েলের যে বড় লস হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল ইসরায়েল ইজ টোটালি ডিস্ট্রয়েড, আমেরিকার বেজেস আর ভেরি ইনসিকিউর, এবং সেই সাথে সারা বিশ্বের যে আবেগ এখন ইরানের সাথে, এখন বিশ্বের অনেকাংশেই মানুষ মনে করে যে ইরানকে আসলে সার্ভাইভ করতে হলে তাদের নিজস্ব এক্সিস্টেন্সিয়াল থ্রেট থেকে বাঁচার জন্য তাদের নিজস্ব একটা প্রতিরক্ষা বা আত্মরক্ষা সিস্টেম থাকা দরকার, এবং সেই কারণেই হয়তো বা ইরান তার পলিসি চেঞ্জ করতে পারে আফটার দিস ওয়ার।